আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরিবারের সাথে আছো। তাই তো ঘোরাঘুরি নিশ্চয়ই করছো না, বাসায় থেকে আমাদের পড়ালেখাগুলো দেখছো। তো এমসিকিউ পরীক্ষা তোমরা দিয়েছো, কিন্তু দেওয়ার পরে তোমাদের যারা আশানুরূপ ফলাফল করতে পারোনি, কারণ তোমরা নতুন মাত্র ভর্তি হয়েছো কলেজে, তোমাদেরকে বুঝতে হবে সাবজেক্টগুলো কী কী জানতে হবে। অনেকে আবার মনে করেছো মাত্র তো শুরু, পড়ালেখা আরও কয়েকদিন পরেও করা যাবে, কিন্তু আসলে শুরু থেকে করতে যদি আমরা দেরি করে দেই তাহলে কিন্তু একটা বিরাট গ্যাপ সৃষ্টি হয়। আমাদের ফার্স্ট লেকচার যখন দিয়েছিলাম আমি তোমাদেরকে, তখন বলেছিলাম যে শুরু থেকে যদি শুরু না করো তাহলে দেখবে কি আস্তে আস্তে এই পড়াগুলো কিন্তু বোঝা আকার ধারণ করবে। তো আমরা অলরেডি কিন্তু কয়েকটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। যারা শেষ করতে পারোনি তারা তো পিছিয়ে পড়েছো, তো বাকিদের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে চলতে হবে। তাই নিজেরা একটু বাসায় বসে পড়াগুলো কমপ্লিট করে নেবে, আর আমাদের যে ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো দেখে তোমাদের সাথে মিলিয়ে, বই থেকে মিলিয়ে একটু করে নেবে। কারণ এমসিকিউ পরীক্ষা কিন্তু মোটেও আশানুরূপ ছিল না, তোমাদের কাছ থেকে আশাটা আরেকটু বেশি ছিল। হয়তো প্রথম পরীক্ষা বুঝতে পারোনি, এই কারণে সিস্টেমগুলোও নতুন ছিল, এই কারণে আশা করি ভবিষ্যতে সবাই খুব ভালো রেজাল্ট করবে, তাই তো। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র থেকে, এবং আমাদের অধ্যায় হবে 9, আমাদের সর্বশেষ যেই চ্যাপ্টার আমাদের বইয়ের অধ্যায় 9। তো সর্বশেষ চ্যাপ্টার, তার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার, রিস্ক অ্যান্ড রেট অফ রিটার্ন। কেন শেষ থেকে শুরু করছি? আসলে আমাদের যে ফিন্যান্স যে সাবজেক্টটা, ওটাতে কিন্তু প্রচুর ম্যাথ আছে, এবং ম্যাথগুলা সেগুলো কিন্তু অনেক বড় বড়। তো এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু তোমাদের 9-10-এও পড়েছো, এবং করার সাথে সাথে মানে এই ম্যাথগুলো এত ছোট এবং খুব ইজি, সেই জন্য হচ্ছে আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে আগে করাতে চাচ্ছি। যদি পরিস্থিতি ভালো হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ যদি সব কিছু সুস্থ করে দেয়, তাহলে আমরা ওই চ্যাপ্টারগুলো করতে পারবো। কারণ অনলাইনে বসে এত বড় বড় ম্যাথ বোঝাও একটু কঠিন, তাই একটু রিস্ক নিলাম আর কি। শেষের দিক থেকে শুরু করি, ছোট ছোট ম্যাথগুলো আগে করতে থাকি, পরবর্তীতে বড়গুলা করবো। তো এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে ইনক্লুডেড হবে, ঝুঁকি ও মুনাফার হার। প্রথমে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে পড়েছিলাম। ফার্স্ট চ্যাপ্টার আমাদের সিলেবাসে ছিল, তো সেই চ্যাপ্টার আমরা পড়েছিলাম আমাদের কি একটা কোম্পানির হচ্ছে 2 ধরনের লক্ষ্য থাকে। একটা হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ, এবং আরেকটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। তো একটা মুনাফা সর্বোচ্চকরণ সেটা বলেছিলাম যে স্বল্প মেয়াদে, আসলে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদে যে লক্ষ্য সেটা হওয়া উচিত যে প্রফিট ম্যাক্সিমাইজেশন। কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যদি লং টার্মে টিকে থাকতে চায় বা দীর্ঘমেয়াদে ব্যবসা বাণিজ্য করতে চায়, সেই জন্য তাদের যে লক্ষ্য সেটা হওয়া উচিত সম্পদ সর্বোচ্চকরণ, মানে সম্পদ বাড়ানোর দিকে নজর দিবে। এবং সেই সম্পদটা কি হবে? সেই সম্পদটা হবে তাদের প্রতিষ্ঠানের যে শেয়ার, সেই শেয়ারের প্রাইসটা বাজারে ধীরে ধীরে ইনক্রিজ করা, শেয়ারের ভ্যালু বাড়ানো। একটা প্রতিষ্ঠান ভালো বা মন্দ আমরা বুঝতে পারবো সেই শেয়ার প্রাইস দেখে। তো একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রাইস যদি কম হয়, তাহলে যারা আমাদের মতো নতুন উদ্যোক্তা বা নতুন বিনিয়োগকারী, আমরা যখন শেয়ার মার্কেটে যাব বিনিয়োগ করতে, আমরা তো অবশ্যই শেয়ার প্রাইসটা দেখবো। যদি দেখি শেয়ার প্রাইস লো, তার মানে আমরা সেই সম্পদে বিনিয়োগ করবো না। আবার যদি দেখি একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রাইস অনেক হাই, তখন আমরা কি করবো? আমরা চিন্তা করবো, আরে এই শেয়ারের দাম তো অনেক বেশি, তো আমি যে কোম্পানির মালিক হতে যাব সেই কোম্পানির শেয়ারের দাম বেশি, তাহলে আমি সেখানেই বিনিয়োগ করব। এই কারণে একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা হওয়া উচিত সম্পদ সর্বোচ্চকরণ। তো এই সম্পদ সর্বোচ্চকরণ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানকে, কারণ সব প্রতিষ্ঠানে কিন্তু লাভ করতে পারে না, সব ব্যবসায় কিন্তু লাভ হয় না। তো প্রতিষ্ঠান যখন ব্যবসা করতে যায় তাদেরকে কিন্তু ঝুঁকির মুখে পড়তে হয়। এই ঝুঁকি নিয়েই আমরা কথা বলবো, ঝুঁকি বা রিস্ক যেটাকে আমরা বলতে পারি। সাথে সাথে আমাদের মুনাফার হার, ঝুঁকি এবং যে মুনাফার হার, যে মুনাফাটা পাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। যদি এই সামঞ্জস্য বজায় রাখা না হয়, তাহলে একটা প্রতিষ্ঠান ফেইলিয়ার হবে। তাহলে চলো আমরা আজকে আমাদের যে মেইন কার্যক্রম, যেখান থেকে আমাদের মেইন পড়া শুরু, সেখান থেকে শুরু করছি। আমরা জেনে নিব ঝুঁকির ধারণা সম্পর্কে। এই যে আমরা বলছি ঝুঁকি বা রিস্ক, এই জিনিসটা আসলে কি? ঝুঁকি বলতে পারি আমাদের জীবনের ঝুঁকি আছে, সম্পদের ঝুঁকি আছে, আর্থিক ঝুঁকি হতে পারে। তো এই ঝুঁকিগুলা আমরা আমাদের ফিন্যান্সের ভাষায় জানবো যে ঝুঁকিটা আসলে কি। এখন একজন মানুষের চাহিদা থাকতে পারে, যে কোনো জিনিসের চাহিদা থাকে, সেটা যে চাহিদাটা আমাদের মনে আছে, যে ধরো আমি হচ্ছে কক্সবাজার ঘুরতে যাব বা বান্দরবান ঘুরতে যাব, এরকম একটা চাহিদা আমাদের থাকে। তো এটাকে বলা হয়
সিদ্ধান্তটা আসলে কি হলো, আমি কি বান্দরবান যেতে পারলাম নাকি পারলাম না, এই যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে প্রাপ্ত, আর ব্যবসার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাপ্ত আয়। এখন একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে সে কিন্তু ভালো কিছুই প্রত্যাশা করে, যে আমি অনেক মুনাফা করব, আসলে আমার যত বিনিয়োগ তার থেকে বেশি মুনাফা করব। তো এইরকম চিন্তা ভাবনা নিয়েই আসলে মানুষ বিনিয়োগ করে কিন্তু মুনাফার আশায়। তাহলে কি করে ব্যবসায়ীরা, কি করে, প্রত্যাশা করে। কিন্তু আলটিমেটলি দেখা যায় বছর শেষে কি করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়। তোমরা তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়েছো একটা ব্যালেন্স শিট। তো ওই ব্যালেন্স শিট যখন করতে যায় বা আয় ব্যয় বিবরণী যখন তৈরি করে, তখন দেখা গেল যে ব্যবসায়ী উনি যা প্রত্যাশা করেছিল তার চেয়ে আসলে সে প্রত্যাশিত মুনাফার সাথে তার যে প্রাপ্তি সেটা আসলে মিলছে না। ধরো একজন ব্যবসায়ী প্রত্যাশা করছে তিনি তার ব্যবসায় থেকে 15% লাভ করবেন। এখন আলটিমেটলি বছর শেষে উনি যে আয় করেছে সেই আয় থেকে তার যত ব্যয় আছে সবগুলো বাদ দিল, বাদ দেওয়ার পরে দেখা গেল তার কি হলো, লোকসান হলো। ধরো 15% আশা করছিল, ওনার লাভ হলো মাত্র 5%। দেখো প্রত্যাশা করছিল 15% কিন্তু পেল মাত্র 5%। যে প্রত্যাশিত আয় থেকে প্রাপ্ত আয়ের পার্থক্য কিন্তু অনেকখানি। এই যে প্রত্যাশিত আয় থেকে প্রাপ্ত আয়ের পার্থক্য সেটাকে বলা হয় ঝুঁকি ব্যবসায়ের ভাষায়। বা 5% না হয়ে লস হতে পারতো, -5% হতে পারতো। কারণ ব্যবসা এখন যেমন শীতকালে যদি গরম কাপড় বিক্রি করে তখন কি হবে, লস তো হবেই আলটিমেটলি। তো ব্যবসায়ী সিদ্ধান্ত তো সবসময় যে লাভ হবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। তো যারা আশা করে যে লাভ করবে কিন্তু আসলে লস করছে, এই যে প্রত্যাশা এবং তাদের প্রাপ্তির যে পার্থক্য, এটাই হচ্ছে ব্যবসায়ের ভাষায় ঝুঁকি। এখন আমরা ঝুঁকির ধারণা জানবো কোম্পানিতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে। কোম্পানিতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে একক ঝুঁকি, আরেকটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। তো একজন বিনিয়োগকারী যিনি হচ্ছেন ব্যবসা করেন, তিনি যে সর্বদা একটা ব্যবসায় বিনিয়োগ করবে এরকম কোনো কথা নেই। একজন ব্যবসায়ী কিন্তু অনেকগুলো ব্যবসা থাকতে পারে। যেমন আমরা যদি স্কয়ারের কথা চিন্তা করি, স্কয়ার কি করে, স্কয়ারটা শুধু একটা জিনিস নিয়েই থাকে, তাদের কিন্তু অনেক পণ্য, অনেক ধরনের পণ্য, টয়লেট্রিজ থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু তাদের আছে। বা প্রাণের কথা চিন্তা করি, প্রাণ আরএফএল আছে, প্রাণ যেমন জুস বানাচ্ছে, একদিকে প্লাস্টিক পণ্য বানাচ্ছে, অন্যদিকে তার কিন্তু কাপড়ও বানাচ্ছে, সবকিছুই করছে। তো একজন বিনিয়োগকারী শুধুমাত্র যে একটা কোম্পানিতে বিনিয়োগ করবে কিন্তু কোনো কথা নেই। টাকা বা সামর্থ্য থাকলে একজন ব্যবসায়ী অনেকগুলো ব্যবসায়ী বিনিয়োগ করতে পারে। তো কোম্পানিতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ব্যবসাকে বলেছি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একক ঝুঁকি আর একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। যখন একজন বিনিয়োগকারী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, আবারও বলছি, যখন একজন বিনিয়োগকারী শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যবসায় বিনিয়োগ করবে এবং তার থেকে তার যে ঝুঁকি সেটাকে বলা হয় একক ঝুঁকি। এখন একজন মুদি দোকানি, যার একটি মাত্র মুদি দোকান আছে, সে চিন্তা করলো যে আমি মুদি দোকান দিলাম একটা এলাকায়, সেখান থেকে আমি বছর শেষে অ্যাটলিস্ট 20,000 টাকা লাভ করতে পারবো। সেটা কি, সেটা হচ্ছে তার প্রত্যাশিত মুনাফা। সে চিন্তা করছে, প্রত্যাশা করছে যে বছর শেষে সে আসলে 20,000 টাকা মুনাফা করতে পারবে। কিন্তু বছর শেষ হলে, যে 2020 সাল চিন্তা করো, 2020 শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বর মাস চলে এসেছে, তখন সে যখন 2021 সালের শুরুতে সে যখন তার আয় ব্যয়ের হিসাব করলো, তখন দেখলো যে আসলে তার লস হয়ে গেল। এই যে তার প্রত্যাশা এবং প্রাপ্ত যে আয় একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যবসায় বিনিয়োগ করার কারণে তার যে ঝুঁকিটা হলো সেটা হচ্ছে একক ঝুঁকি। আরেকটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। আমাদের ফার্স্ট চ্যাপ্টার যখন আমরা পড়েছিলাম বলেছিলাম যে পোর্টফোলিওটা আসলে কি। পোর্টফোলিও মানে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে বা একটি জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করা, সেটাকে বলা হয় পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন। ঠিক আছে, পোর্টফোলিও
পোর্টফোলিও করা বা বৈচিত্র্যায়ন করা, লাভের উদ্দেশ্যে বা ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করা, সেটাকে বিনিয়োগ করার ফলে যে ঝুঁকি সেটাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। এখন একজন মুদি দোকানি পাশাপাশি সে কি করলো, শুধু মুদি জিনিসপত্র না রেখে সে ধরো বিকাশ রাখলো, তার কাছে ফ্লেক্সি করলো, পাশাপাশি সে এক সাইডে একটু ওষুধ বিক্রি করতে পারে, পাশাপাশি ওখানে ভ্যারাইটিস সব যেগুলো সেখানে হচ্ছে সে কাপড় রাখতে পারে। যদি সে শুধু মুদি যে সামগ্রীগুলো আছে সেগুলো না রেখে অন্যান্য সামগ্রী রাখে, বই খাতা রাখে, তো তাহলে কি হলো, সে কিন্তু এখানে একটা পোর্টফোলিও করলো, মানে একই ধরনের জিনিস না রেখে সে ভ্যারাইটিস ধরনের পণ্য তার দোকানে রাখছে। এতে করে কি হবে, কাস্টমারগুলা চিন্তা করবে, কাস্টমারগুলা যে আমি তো এক দোকানে গিয়ে আসলে অনেক জিনিস পেয়ে যাচ্ছি, তাহলে কাস্টমার কি করবে, অবশ্যই তার দোকানে যাবে, যে একটু দূরে গিয়ে না গিয়ে তার দোকান থেকে যেহেতু সবকিছু নেওয়া যাচ্ছে তারা সেই দোকানেই যাবে। তো এখন এত জিনিস তার কাছে রাখলো, পোর্টফোলিও করলো। এখন পোর্টফোলিও করার ফলে তার যে ঝুঁকিটা হবে সেটাকে বলা হবে পোর্টফোলিও ঝুঁকি। তাহলে আমরা জানলাম কোম্পানিতে বিনিয়োগের কারণে, কোম্পানিতে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই ধরনের। এরপরে আমরা জানবো ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এবার আমরা জানবো ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে। ঝুঁকির প্রকারভেদ, ঝুঁকির প্রকারভেদ আসলে কয়েক ধরনের, কারণ আমরা যারা বিনিয়োগকারী বা ব্যবসায়ী আছি তাদের একটা দৃষ্টিকোণ থাকে, তারপর বাজারের যে অবস্থা তার একটা দৃষ্টিকোণ থাকে, তারপরে আমরা বন্ড সম্পর্কে জেনেছি, তো বিনিয়োগকারী থাকে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী আছে তাদেরও দৃষ্টিকোণ আছে। তো এই কারণে ঝুঁকির প্রকারভেদকে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রথম যেটা সেটা হচ্ছে আমরা জানবো পরিহার করা, বর্জন করা, ঝুঁকি কিভাবে কমানো যায় সেই দৃষ্টিকোণ থেকে, ঝুঁকি পরিহারের দৃষ্টিকোণ থেকে। আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি আসুক বা লস হোক, কোনো ব্যবসায়ী কিন্তু আসলে এটা চায় না। তো এই কারণে তারা ব্যবসায় যে ঝুঁকিটা আছে সেটাকে কিছুটা কমাতে চায়, কারণ ব্যবসায় মুনাফা সবাই চায়। এই কারণে এই যে পরিহারের দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, দ্বিতীয়টা হচ্ছে বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকি বলতে শুধুমাত্র একটা ব্যবসার প্রতিষ্ঠানে যে ঝুঁকিটা হয়। এখন ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলো একটা কোম্পানি, ধরো আমাদের এই ক্লাসরুমটা হচ্ছে একটা কোম্পানি। এখন এখানে কি হতে পারে, কি ধরনের ঝুঁকি হতে পারে, শ্রমিকরা হয়তো কাজ না করতে পারে, আজকে বর্জন ঘোষণা করলো, বা স্যালারি বাড়ানোর জন্য তারা হয়তো তারা কাজ বন্ধ করে দিতে পারে, যে আমাদের স্যালারি যদি এই মাস থেকে বাড়ানো না হয় আমরা কাজ করব না। অথবা একটা মেশিন যেটা দিয়ে প্রোডাকশনের কাজ চলে সেই মেশিনটা নষ্ট হয়ে গেল, অথবা ধরো একজন শ্রমিক মেশিনে কাজ করতে গেল, তার একটা অ্যাক্সিডেন্ট হলো, বা প্রতিষ্ঠানে আজকে ইলেকট্রিসিটি নেই। এটা হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব যে ঝুঁকি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব ঝুঁকি। এর কারণে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু হ্যাম্পার হচ্ছে না। এই ঝুঁকিটাকে বলা হয় কোম্পানির ঝুঁকি। কোম্পানির ভিতরে যে ঝুঁকিগুলো হয় বা ম্যানেজমেন্টের নির্বুদ্ধিতার কারণে বা ম্যানেজমেন্টের সংগঠিত হতে না পারার কারণে যে ঝুঁকিগুলো, সেগুলোকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। তো এই কোম্পানি ঝুঁকি শুধুমাত্র কোম্পানির ভিতরেই হয় বলে সেগুলোকে কি বলা হয়, আনসিস্টেমেটিক বলা হয়। মানে সিস্টেমেটিক্যালি ঝুঁকিগুলো যে কোনো সময় হতে পারে, তৈরি হতে পারে, সেই কারণে তাকে বলা হয় আনসিস্টেমেটিক। আর এই কোম্পানির ঝুঁকিগুলো কিছু অংশ চাইলে কিন্তু কোম্পানির যারা ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন তারা কিন্তু সেগুলো পরিহার করতে পারে। তো এই ঝুঁকির যে অংশ পরিহার বা হ্রাস করা যায় বা কমানো যায় সেটাকে বলা হয় পরিহারযোগ্য ঝুঁকি। কোম্পানির ঝুঁকির মধ্যে যে অংশটা হচ্ছে কমানো যায়, পরিহারের মাধ্যমে আমরা হচ্ছে এই ঝুঁকিটা কমাতে বা হ্রাস করতে পারি। এখন পরিহার করা যায় কিভাবে বলেছিলাম, পোর্টফোলিও করার মাধ্যমে একটা কোম্পানি হচ্ছে এই ঝুঁকিটা হ্রাস করতে পারে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাজার ঝুঁকি। এই ঝুঁকিটা আসলে পরিহার বা হ্রাস করানো যায় না। কেন যায় না? কারণ বাজারের
জায়গাটাতে প্রভাব ফেলে। যেমন দেশে হরতাল যদি হয়, ধরো একটানা 10 দিন 12 দিন হরতাল যদি থাকে, তখন কি হবে? বা অনেক সময় দেখা যায় যে বন্দরের যে খালাসিরা আসলে বন্দরের জাহাজ থেকে পণ্যগুলো নামায়, ওরা কি করে মাঝে মাঝে স্ট্রাইক করে যে আমরা জাহাজ থেকে পণ্য নামাবো না। তখন কি হয়? তখন কিন্তু একটা আমাদের যে কাঁচামাল যেগুলো আমাদের দরকার হয় পণ্যদ্রব্য, সেগুলো কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারে না। তেমনইভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেম হয়। যে 2018 সালে তোমরা দেখেছিলে সব তোমরা ছাত্ররাই আন্দোলন করেছিলে, আসলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যে দুর্ঘটনা ঘটেছিল তার কারণে তোমরা আন্দোলন করেছিলে এবং গাড়ি কিন্তু চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল তখনকার সময়ে। আর যেগুলো চলতো তোমরাই তো লাইন করে দিয়েছিলে, মনে আছে তোমাদের? তো সেই সময় কি হয়েছে, পণ্য দ্রব্যগুলো কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারেনি কোম্পানিতে। এমন কোম্পানি আছে যাদের হচ্ছে পণ্য যদি না পৌঁছায়, তারা হচ্ছে এই কোম্পানির যে পণ্য যে উৎপাদন কার্যক্রম সেগুলো ব্যাহত হয়। এই কারণে আসলে ওই সময়টাতে কোম্পানির কিন্তু কোনো হাত ছিল না যে পণ্যগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসা, বা অনেক সময় জ্যামে পড়ে অনেক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই কারণ কি হয়, পণ্যদ্রব্যগুলো সঠিক সময়ে পৌঁছাতে পারে না, বা দেশের রাজনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি ইত্যাদির কারণে যে ঝুঁকি, সেটা হচ্ছে এই বাজার ঝুঁকির আন্ডারে। তো এই ঝুঁকিগুলো কিন্তু পরিহার করা কোম্পানির পক্ষে সম্ভব নয়। তাহলে কোম্পানির ঝুঁকি কি করা যায়, পরিহার করা যায়, কারণ এই ঝুঁকিগুলো কোম্পানির হাতে থাকে। কোম্পানি চাইলেই ম্যানেজমেন্ট যদি একটু স্ট্রিক্ট হয়, তাহলে হচ্ছে তারা সেই ঝুঁকিটা পরিহার করতে পারবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। তো ব্যবসায় প্রতিষ্ঠানের দিক থেকে দুই ধরনের ঝুঁকি হয়, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি হয় যখন হচ্ছে ব্যবসায়ের যে আয়, টোটাল আয় থেকে তাদের পরিচালনা ব্যয় যে মেটাতে না পারার কারণে যে ঝুঁকি হয়, সেটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। যেমন ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় হলো, এখন সেই আয় থেকে তাদের কি কি খরচ হতে পারে, তাদের নিজস্ব অফিস ভাড়া থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, কর্মচারীদের বেতন দিতে হতে পারে, আদার্স অন্যান্য খরচ থাকতে পারে। এই যে আয় থেকে, কোম্পানির আয় থেকে ব্যয়গুলো মেটাতে না পারার যে অসামর্থ্যতা বা তাদের যে ঝুঁকি, এটা কিন্তু এক ধরনের ঝুঁকি, কারণ টাকার অভাবে তারা সেই খরচগুলো আসলে মেটাতে পারছে না। এই ঝুঁকিটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। এটাও কিন্তু পরিহার করা যায়। ব্যবসায়িক ঝুঁকিগুলো যেহেতু হচ্ছে কোম্পানির আন্ডারেই হয়ে থাকে এবং যদি তারা পোর্টফোলিওর মাধ্যমে ব্যবসায় করে, তারা কিন্তু এই ঝুঁকিগুলো আসলে পরিহার করতে পারবে। এরপরে কি থাকে, এগুলো হচ্ছে আর্থিক ঝুঁকি। যেমন ধরো ব্যবসায় প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করলো 10 কোটি টাকা। এখন সেই বিনিয়োগকারীকে কি কি দিতে হবে, সেই বিনিয়োগকারীকে প্রতি মেয়াদ শেষে তাকে হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে, প্লাস হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পর তাকে তার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে। এখন ব্যবসায় প্রতিষ্ঠান কি করলো, এই যে ইন্টারেস্টের টাকা, সেটা হচ্ছে মেয়াদ শেষে, ধরো 1 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, যতদিনই টাকাটা পরিশোধ করার কথা, তারা সেই টাকাটা পরিশোধ করতে পারছে না। এই কারণে তারা একটা ঝুঁকির মুখে পড়লো। যে ঝুঁকিটা, সেটাকে বলা হবে আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীদের অর্থ এবং যে সুদের অর্থ, সেই টাকাটা পরিশোধ না করার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয়, সেটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। এবার আমরা জানবো হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আবার দুই ধরনের। বিনিয়োগকারীর থেকে কি হতে পারে, সুদ হার ঝুঁকি হতে পারে। যেমন ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে আর্থিক ঝুঁকিটা, এটাই কিন্তু বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আবার সুদ হার ঝুঁকি। কারণ ব্যবসা প্রতিষ্ঠান তারা যে টাকাটা বিনিয়োগ করলো, সেই টাকার বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়ার কথা, সেই ইন্টারেস্টটা কিন্তু দিতে পারছে না। এই কারণে বিনিয়োগকারী কিন্তু সুদের যে টাকাটা পাওয়ার কথা ছিল, সেই টাকাটা পাচ্ছে না, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য এই সুদ হার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সুদের টাকা নিয়মিত না পাওয়ার কারণে যে ঝুঁকি, সেটা হচ্ছে সুদ হার ঝুঁকি। তারপর আরেক ধরনের ঝুঁকি আছে, সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য বলতে কি বলেছিলাম, যে একটা সিকিউরিটি বা একটা সম্পত্তি কত দ্রুত নগদে রূপান্তর করা যায়, সেটাকে বলা হয় তারল্য ঝুঁকি। এখন
এখন বিনিয়োগকারীরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে 10 কোটি টাকা বিনিয়োগ করলো, সে চাইলেই কি সে টাকা উঠাতে পারবে? কখনোই না। তাকে হচ্ছে ইনফর্ম করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে সেই পরিমাণ পর্যাপ্ত টাকা থাকতে পারে, মানে বলা যায় না আসলে কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবে। তার এনাফ টাকা যদি থাকে তাহলে তো পরিশোধ করে দিল, কিন্তু যদি না থাকে তাহলে কি হবে? আসবে, ঘুরাবে। তো এই কারণে এই যে সম্পত্তিগুলা বা টাকাগুলা দ্রুত তারা যে তাদের কাছে নিয়ে যেতে পারলো না, এই কারণে যে ঝুঁকিটা সেটাকে বলা হয় তারল্য ঝুঁকি। তাহলে কি জানা, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে দুটো ধরনের ঝুঁকি হতে পারে, সুদহার ঝুঁকি এবং হচ্ছে তারল্য ঝুঁকি। আর ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আরেকটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এখন বিনিয়োগকারী বা ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে আবার ঝুঁকি দুই ধরনের। চলো আমরা জেনে নিই সেগুলো কি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আবার ঝুঁকি দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি, আরেকটা হতে পারে বিনিময় হার ঝুঁকি। বিশেষ ঘটনার ঝুঁকি কোনগুলো? যেগুলো সাধারণত সচরাচর হয় না, সবসময় হয় না, কোন একটা বিশেষ কারণের জন্য, বিশেষ রিজনের কারণে এই ঘটনাটা ঘটলো। তাফরিন গার্মেন্টসের কথা তোমাদের মনে আছে কিনা জানি না, সেখানে কি হলো, হঠাৎ করেই আগুন লেগে, হঠাৎ করে ভবনটা কি হলো, ধসে পড়লো, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা কিন্তু সেটা ছিল। অনেক মানুষ সেই ভবনের নিচে চাপা পড়ে কিন্তু মারা গিয়েছিল, অনেক হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। এই যে বিশেষ কিছু ঘটনার কারণে হঠাৎ করে ভূমিকম্প হলো, বিল্ডিং একপাশে কি হলো, একপাশে হেলে গেল, বা হঠাৎ করে আগুন লেগে গেল, মালামাল পুড়ে গেল, এগুলো হচ্ছে বিশেষ ঘটনা। সবসময় না, কোনো একটা ফল্টের কারণে হতে পারে যে ধরনের ঘটনা ঘটে, এবং এই ধরনের ঘটনার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বা বিনিয়োগকারীর যে ঝুঁকি সেটাকে বলা হবে বিশেষ ঘটনার ঝুঁকি। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিনিময় হার ঝুঁকি। বিনিময় হার কি তোমরা বুঝো? বিনিময় হার হচ্ছে, ধরো আমাদের দেশের সাথে যদি আমরা ডলারের কম্পারিজন করতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমাদের দেশে $1 সমান আমাদের দেশের কত, ধরো 80 টাকা, $1 সমান 80 টাকা। তো একজন ব্যবসায়ী যখন ব্যবসা করলো অনেক পণ্যের জন্য, ব্যবসায়ী কি অল্প পণ্যের জন্য এক দেশ থেকে আরেক দেশে তো ব্যবসা করে না, অবশ্যই অনেক মালামালের জন্য ব্যবসা করে। তখন লেখা ছিল চুক্তিপত্রে যে $1 সমান 80 টাকা করেই পরিশোধ করবে, কিন্তু হঠাৎ করে এই যে বিনিময় হার, বাংলাদেশের টাকার সাথে ডলারের যে বিনিময় হার, হঠাৎ করে সেই টাকাটা কি হলো, বেড়ে গেল বা কমে গেল। আমরা যদি ব্যবসা করি আমাদের জন্য হচ্ছে কমলে সমস্যা। ধরো $1 সমান আমেরিকান একজন ব্যবসায়ী, ইউএসের একজন ব্যবসায়ী, তারা আমাকে বলেছিল যে 80 টাকা করে এক একটা পণ্যের জন্য পরিশোধ করবে। এখন দেখা গেল যে হঠাৎ করে আমাদের দেশের $1 সমান হয়ে গেল কত, 70 টাকা। তখন কি হবে, তখন দেখা যায় যেহেতু চুক্তিপত্রে যদি লেখা না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হবে। কারণ একটা পণ্যের জন্য যদি 10 টাকা করে লস হয়, তাহলে আমরা যদি অনেকগুলো পণ্য আনি, আলটিমেটলি অনেক টাকা কিন্তু লস হয়ে যাবে। তো এই বিনিময় হার হ্রাস বৃদ্ধির কারণে যে ঝুঁকি, সেটাকে বলা হয় বিনিময় হার ঝুঁকি। তো আমরা আজকে অনেক ধরনের ঝুঁকি সম্পর্কে জানলাম, এই কি ঝুঁকি বা কি রিস্ক একটা ব্যবসা প্রতিষ্ঠান ফেস করতে পারে, এগুলো সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে সেই ঝুঁকিগুলো আসলে কিভাবে পরিহার করা যায় বা কিভাবে মেজার করা যায়। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো যদি পরিমাপ করতেই না পারে, তাহলে তারা কিভাবে বুঝবে যে আলটিমেটলি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা লস হচ্ছে বা কত % তাদের লস হচ্ছে। ওই সবগুলো পার্টই কিন্তু আমাদের ম্যাথ পার্ট। আজকে এই চ্যাপ্টারের এতটুকুই আমাদের থিওরি অংশ ছিল। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ম্যাথ পার্টে চলে যাব, এবং সেইগুলো করতে হলে আমাদের অবশ্যই সামনে বই থাকতে হবে, ক্যালকুলেটর থাকতে হবে, এবং খাতা থাকতে হবে। অবশ্যই খাতা ছাড়া তো তোমরা করতে পারবে না, আমি না বোর্ডে করলাম, তোমরা কোথায় করবে? তো সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা তৈরি থাকবো, আমরা আমাদের ম্যাথগুলো করবো খুবই ভালোভাবে। তো এইগুলা বোঝার চেষ্টা করবে, যে থিওরিগুলো পড়ালাম সেগুলো বোঝার চেষ্টা করবে। এই চ্যাপ্টার থেকে ম্যাথই আসে, থিওরি এই যাবৎকালে শুধুমাত্র একটা বোর্ড কোশ্চেনে এই চ্যাপ্টার থেকে থিওরি এসেছে, আর কখনোই কিন্তু থিওরি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ছিল না, সবসময় ম্যাথ ছিল। তারপরে এই যে ছোট ছোট সংজ্ঞাগুলো বললাম, সেগুলো কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হিসেবে এসে থাকে। পাশাপাশি অবজেক্টিভের মধ্যেও কিন্তু
এগুলো এমসিকিউ যে কোশ্চেনগুলো সেগুলোতেও কিন্তু এসে থাকে। তাই এই থিওরিগুলোও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ দিয়ে শুরু করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।